নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজ আমাদের অতিথি তথাগত রায়। তথাগত দা, স্বাগত। নমস্কার। তথাগত দা, কেমন আছেন? আছি তো এমনি ভালোই, বয়স ছাড়া আর কোনো বিশেষ নালিশ নেই। তথাগত দা, এই মুহূর্তে রাজ্য বিজেপির পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, রাজ্য বিজেপিতে নতুন মুখ, একটা পরিবর্তন হয়েছে। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি বিজেপি, কিভাবে দেখছেন? শ্রমিক তো আমার আগে থেকে বিজেপিতে আছে। আমি 1990 সালে যোগ দিয়েছি, ও 80-র দশকে কোনো সময় যোগ দিয়েছিল। সেই জন্য ওর সঙ্গে আমার এই এত বছরের সম্পর্ক, এবং সম্পর্ক খুবই হৃদ্য। আমি ওর বাড়িতেও গেছি, ও আমার বাড়িতে এসেছে। অতএব ব্যক্তিগতভাবে জিনিসটা খুব আমার কাছে খুব গ্রহণীয় মনে হয়েছে। আমি এটা লুকোবার কিছু নেই যে আমি চেষ্টা করেছিলাম শুভেন্দু অধিকারীকে যাতে সভাপতি করা হয়, রাজ্য সভাপতি করা হয়। কিন্তু সেটা আমাদের কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের সিদ্ধান্ত যে ওকে না করে শ্রমিককে করা হয়েছে, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি সেটাকে স্বাগতই করেছি। শ্রমিকের হওয়াতে আমি খুব খুশি। তথাগত দা, আপনি নিজেই বললেন যে লুকোনোর কিছু নেই, আপনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি হন। বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ মানে, শুভেন্দু তো রাস্তায় নেমে লড়াই করা ছেলে। শুভেন্দুকে আমি চিনি 2007 সাল থেকে। 2007 সালে যখন সিপিএমের পুলিশ এবং ক্যাডার বাহিনী আবার পুলিশের পোশাক পরে, এদিকে পায়ে হাওয়াই চটি, এই অবস্থায় কিছু নিরস্ত্র জনসাধারণের ওপর নন্দীগ্রামে গুলি চালিয়েছিল এবং তাতে মানুষ মারা গিয়েছিলেন, হতাহত হয়েছিল। এইসব সময় আমি গিয়েছিলাম ওখানে। বাস্তবে সে সময় মমতাকে সিপিএম যেতেই দিত না। তো সেই সময় থেকে আমি শুভেন্দু অধিকারীকে দেখেছি, এবং শুভেন্দু অধিকারী যে কিভাবে লড়াই করতে পারে, সে আমলে 2007 সালে সিপিএমকে লড়াই দেওয়া সহজসাধ্য কাজ ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা করেছিল। তখন থেকে আমি শুভেন্দু অধিকারীকে সম্মান করতাম, তার প্রশংসা করতাম। যদিও তখন সে তৃণমূলে ছিল, থাকবার পরে সে বিজেপিতে যখন চলে আসে, তখন স্বাভাবিকভাবেই আমি খুবই প্রীত হই। তো সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছি। রাস্তায় নেমে লড়াই। শ্রমিক অন্য ধরনের লোক আর কি, মানে রাজনীতিতে তো নানা রাজনীতিক নানা ধরনের হয়। শ্রমিক যেরকম বাকপটু এবং যেভাবে বিভিন্ন ইস্যুকে সামনে আনতে পারে, এবং সংসদে যেভাবে তৃণমূলকে নাস্তানাবুদ করতে পারে, সে তুলনায় হয়তো শুভেন্দু খানিকটা পিছিয়ে। কিন্তু শুভেন্দু রাস্তায় নেমে সাধারণ মানুষকে কাছে টেনে এবং সাধারণ মানুষের কাছে তৃণমূলের নষ্টামির চেহারা চিনিয়ে দিতে পারে। এই জন্য দুজনে দুরকম, এবং আমি দুজনকেই সমর্থন করি। তথাগত দা, 2026 বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য। রাজ্য বিজেপি রাস্তায় নেমে লড়াইয়ের জায়গায় বা আন্দোলনের জায়গায় সঠিক পথে রয়েছে? সঠিক পথে রয়েছে। এখন সঠিক পথে কি গতিতে এগোচ্ছে সেটা অন্য প্রশ্ন। আজকে তৃণমূলের তরফ থেকে যে দমন নীতি আছে, যে নষ্টামি আছে, যে ধরনের পুলিশ প্রশাসনের অপব্যবহার আছে, এটা তাদের গুরু সিপিএমকেও ছাড়িয়ে গেছে। আজকে বিজেপির যে শক্তি তৈরি হয়েছে এবং যে জনসমর্থন তৈরি হয়েছে, তাতে এই প্রতিবাদ করার শক্তি সে আমলের কংগ্রেসের চাইতে অনেক অনেক বেশি আছে। বিশেষ করে শুভেন্দুর নেতৃত্বে ব্যাপারটা খুব একটা সামনের জায়গায় এগিয়ে আছে। কিন্তু যেটা কথা হচ্ছে যে এটাকে আরও বাড়াতে হবে, সংগঠনটাকে আরও তৈরি করতে হবে, প্রচারের গভীরতা, প্রচারের ব্যাপ্তি দুটোই আরও বেশি করে বাড়াতে হবে।
এবং তৃণমূলের তো এর শেষ নেই, গুণের শেষ নেই। দুর্নীতি আছে, মুসলিম তোষণ আছে, বেকারি আছে, অন্য সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা আছে। এই জিনিসগুলো মানুষের চোখের সামনে নিয়ে আসতে হবে। বিজেপির আরও কিছু দোষ বহুকাল ধরে ছিল, যেমন একটা উপদল মানসিকতা বিজেপির বিভিন্ন জায়গায় ছিল। সেই উপদল মানসিকতাটা একেবারে শেষ করতে হবে। এটা আমি আমার সময় চেষ্টা করেছিলাম, পারিনি, পুরোপুরি পারিনি। ঠিক ঠিক লোককে নির্বাচন করতে হবে, জেলা নেতৃত্বে, মণ্ডল নেতৃত্বে। এই সমস্ত কাজ বাকি আছে। এগুলোর জন্য শ্রমিককে যথেষ্ট সময় দিতে হবে এবং প্রচুর খাটতে হবে। কিন্তু আমার বিশ্বাস সে খাটবার ক্ষমতা এবং সময় দেবার ক্ষমতা ওর আছে, এবং সেটা দিলে পরে আজকে তৃণমূল যে রকম চেহারা নিয়ে সাধারণ মানুষের সামনে আবির্ভূত হয়েছে, তাতে আমার কোনো সন্দেহ নেই যে তৃণমূল 2026 সালে হেরে যাবে। 2026-এর প্রসঙ্গ যখন উঠছেই খুব স্বাভাবিকভাবে, সেই জায়গায় আপনি যদি দেখেন যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আন্দোলনের রাস্তায় ইস্যু তারা ধরে নিয়েছে SIR, এবং তারই সঙ্গে প্রশ্ন তুলেছেন বাংলা বললেই বাংলাদেশি। কিভাবে দেখছেন? SIR তো তৃণমূলের ইস্যু নয়। SIR সর্বভারতীয় একটা ইস্যু। বিভিন্ন সরকারি, বিভিন্ন কেন্দ্রের বিরোধী দল যারা, তারা করেছে। সারের ব্যাপারে তৃণমূল খুব উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে সারে যে কাটা যাবে, যাদের নাম কাটা যাবে, তাদের মধ্যে মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, পরিযায়ী ভোটার আছে, এবং সর্বোপরি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভোটার আছে। এদের ওপর তৃণমূলের একটা বিশাল নির্ভরতা আছে। এদের যদি কাটা যায় তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল প্রচণ্ড মার খাবে, এবং সেটা তো তৃণমূল ছেড়ে দেবে না। তৃণমূল প্রাণপণে সমস্ত নীতিগতভাবে, নীতি বহির্ভূতভাবে, সব রকমভাবে চেষ্টা করবে। ব্যাপার হচ্ছে তৃণমূল একটা সারা ভারতের মধ্যে একটা ছোট্ট পার্টি, খুবই ছোট্ট পার্টি। পশ্চিমবঙ্গ সে তুলনায় একটা অপেক্ষাকৃত ছোট রাজ্যও বটে। তো তৃণমূল খুব একটা কিছু করতে পারবে না। তথাগতদা, আপনি বার 2-3 বললেন যে তৃণমূল খুব ছোট্ট পার্টি, 2011 থেকে ক্ষমতায় রয়েছে। আমার মনে পড়ছে 2011 সেই দিন আপনিও আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল যাদের সঙ্গে আপনারা লড়াই করছেন, সেখানে তো ছোট্ট পার্টি আপনি বললেন। নিশ্চয়ই আপনার কোনো একটা মাপকাঠি বা নিশ্চয়ই পর্যালোচনার জায়গা রয়েছে। কোন পথে, কোন রাস্তায় হারাবে 2026-এ রাজ্য বিজেপি মনে করেন? দুটো রাস্তা, দুটো ইস্যু? দুটো ইস্যু, একাধিক ইস্যু থাকতে পারে আপনার প্রচুর আছে। আমি দুটো বড় ইস্যু বলছি। একটা খুব বড় ইস্যু মুসলমান তোষণ, আর একটা খুব বড় ইস্যু দুর্নীতি। এই দুটো আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, এবং বিজেপির উচিত হচ্ছে এই দুটো ইস্যু সামনে আনা। আরও নানান কথা, বিতর্ক এবং তারই সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনায় আমরা অবশ্যই করে তথাগত রায়ের সঙ্গে থাকবো। আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন। SIR এর প্রসঙ্গে আপনি বললেন, সঙ্গে আমি যোগ করেছিলাম বাংলা বললে বাংলাদেশি প্রশ্ন। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্য তোলপাড়, কি বলবেন? বাংলা বললে বাংলাদেশি প্রশ্ন অথবা বাঙালির অপমান ইত্যাদি, এই সমস্ত, যেটা বিভিন্নভাবে একই জিনিস, কোনোটা ঝোল করে, কোনোটা ভাজা করে, কোনোটার ঘন্ট করে পরিবেশন করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা তো সাধারণ মানুষ খাবেন না। সাধারণ মানুষ খাবেন না, তার কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে মুসলিমরা, মানে মুসলিমদের মধ্যে উগ্রপন্থীরা কিভাবে বেড়ে চলেছেন, এবং তাদের কিভাবে তোষণ করে নানাভাবে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আজকে মানুষের মধ্যে একটা, মানে অমুসলিম মানুষের মধ্যে একটা, তারা সুবিচার পাচ্ছে না, এরকম একটা ভাব তৈরি হয়েছে। এটা কেন হবে?
এটা তো হওয়া উচিত নয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা বিশেষ সম্প্রদায়কে অতিরিক্ত সুবিধে পাইয়ে দেওয়া হবে, এটা তো মানুষ সহ্য করবে না এবং পশ্চিমবঙ্গ সহ্য করবে না। অতএব এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে সেটাতে মুসলিমদের সুবিধা হবে কিনা জানি না, কিন্তু তৃণমূলের বিলক্ষণ অসুবিধে হবে, কারণ অমুসলিম ভোট বেশিরভাগ তৃণমূলের বিরুদ্ধে চলে যাবে। এখন যেটা দরকার সেটা হলো যে মুসলিমদের ভোট দেওয়া আর অমুসলিমদের, মানে প্রধানত হিন্দুদের ভোট দেওয়ার ধরনের তফাৎ আছে। যেমন নাকি মুসলিমরা খুব বেশি সংখ্যায় ভোট দেন, অনেক অনেক জায়গায় 90-95% পেরিয়ে যায়, আর অন্য অমুসলিম সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভোট সেরকম জায়গায় ওঠে না, 60-65-70 এরকম থাকে। আজকে বিজেপিকে মনোযোগী হতে হবে যাতে তারা হিন্দুদের ভোটটা আরো বেশি সংখ্যায় পেতে পারেন এবং হিন্দুদের উৎসাহিত করতে পারেন যে তারা যেন রবিবার ভাত ঘুম না দিয়ে বা অন্যটাকে একটা ছুটির দিন হিসেবে বিবেচনা না করে এটাকে একটা পবিত্র কর্তব্য ধরে নিয়ে অবশ্যম্ভাবীভাবে ভোট দিতে যান। এইটা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর ব্যাপারটা সম্বন্ধে মানুষ যেন একটু সজাগ হন, এই বিশেষ করে এই মুসলমান তোষণের ব্যাপারটা সম্বন্ধে, সেটা ও বিজেপির করা কর্তব্য। আর অন্য যে সমস্যাটা যে বেকারি বা দুর্নীতি, সেটা তো সবাই জানে, সেটা তো লুকোবার কিছু নেই। এটা সিপিএম তৃণমূল লুকোয়ও না। তৃণমূল এখন এমন একটা জায়গায় আছে যে দুর্নীতি লুকোয়ও না, দুর্নীতি আছে। ইন্দিরা গান্ধী যেমন 1975 সালে বলেছিল দুর্নীতি তো সারা পৃথিবীতেই আছে। এই বক্তব্যটা তো ইন্দিরা গান্ধীর আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে, তখন ওটা ছিল না, ভাইরাল কথাটা ছিল না, কিন্তু এই কথাটা আজও এই 50 বছর পরেও এই কথাটা বারবার মানুষ উচ্চারণ করে থাকেন। কারণ এই রকম যখন দুর্নীতিকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো দল সমর্থন করে তখন মানুষের বিবেকে একটা নাড়া পড়ে। আপনার কথাও ভাইরাল হয়েছে, আপনিও কিন্তু কামিনী কাঞ্চন প্রসঙ্গ তুলেছেন, সেই জায়গায় এখনো কি অবস্থানে অনড়? এখনো অবস্থানে অনড় এই সেন্সে যে 2021 সালে বিজেপি জিতবার অবস্থায় ছিল, কিন্তু সেই সময় যাদের হাতে বিজেপির পরিচালনের ভার ছিল তারা কামিনী কাঞ্চনের বশবর্তী হয়ে এবং অন্যান্য বেশি সবিস্তারে আমি বলতে চাই না, স্বাভাবিকভাবে বলতে চাই না, নিজের পার্টির বদনাম আর কে করতে চায়, কিন্তু এইভাবে কামিনী কাঞ্চনের বশবর্তী হয়ে তারা পার্টিটাকে হারিয়ে দিয়েছিল। যেখানে পার্টির 150-200 কাছাকাছি ভোট পাওয়ার কথা ছিল, সেখানে 77টা ভোট পেয়েছে। ভোট পাওয়ার পরে সেই পার্টি বগল বাজিয়েছে এবং পার্টির যে এরকম হবে তার কিছু কিছু লক্ষণ তার আগে থেকে দেখা যাচ্ছিল। সেই জন্য আমি কামিনী কাঞ্চনের কথা বলেছি, এটা আমি পার্টির ভেতরে বলেছিলাম, বহুবার বলেছিলাম নির্বাচনের আগে, মানে নির্বাচনের ফল বেরোবার আগে, এবং ফল বেরোবার পরে তো প্রকাশ্যেই বলেছি। আপনি এখন পার্টিকে কোনো পরামর্শ দেন বা আপনার কথা শোনার জন্য তারা অপেক্ষা করে? শোনার জন্য অপেক্ষা করে কিনা জানি না, অল্প কিছু পরামর্শ তো দিয়ে থাকি, তার মধ্যে কিছু প্রকাশ্যে দিই আর কিছু গোপনে দিই। আপনি একটু আগেই বলছিলেন ভোট শতাংশের নিরিখে, সিটের নিরিখে 77টা আসনের কথা আপনি বললেন। 2011-এ রাজ্যে পালাবদল হয়, 11, 16, 21, মধ্যিখানে দুটো লোকসভা নির্বাচন হয়েছে। 14, 19 এবং 24 এই ইকুয়েশনগুলো মাথায় রাখলে আপনি যদি পার্সেন্টেজ এবং সিট শেয়ারিং দেখেন, তৃণমূলের সংখ্যা তো বেড়েইছে। সেখানে কোন ইস্যুতে, কোন জাদু বলে আপনি মনে করেন 2026-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে? কারণ যে সমস্ত কাজ তৃণমূল 2011 সালে করত, আজকে 2025 সালে সেই সব কাজ দ্বিগুণভাবে করছে। এবং কাজ করা তো শুধু না, এটা পারসেপশনের ব্যাপার আছে। মানুষের মনে এই কাজগুলোর সম্বন্ধে উপলব্ধি কি সেটাও ভাবতে হবে।
2011 সালে যখন তৃণমূল সদ্য নির্বাচিত হয়ে এসেছে, তখন তাদের যে ভাবমূর্তি ছিল বা মমতা ব্যানার্জির যে ভাবমূর্তি ছিল সেটা তো আজকে নেই। আজকে তখন মমতা ব্যানার্জি সমস্ত বিষয়ে একটা কিছু না কিছু কথা বলতেন, সেটা রাজ্যের বিষয় হোক, স্থানীয় বিষয় হোক, সারা দেশের বিষয় হোক, এমনকি আন্তর্জাতিক বিষয় হোক, মমতা ব্যানার্জি গম্ভীরভাবে মত দিয়ে দিলেন। আজকে তুমি লক্ষ্য করো যে মমতা ব্যানার্জি বেশিরভাগ জায়গায় সময় চুপ করে থাকেন এবং কুণাল ঘোষকে দিয়ে বলেন। কুণাল ঘোষ একটা লোক যে মানে তাকে লোক বলতেই আমার অসুবিধে হয়। আর মমতাকে একটা বিষয়ে আমি সাধুবাদ দেবো, এত নির্লজ্জ একটা লোক উনি কোথা থেকে খুঁজে পেলেন, এটাও একটা ভাববার বিষয়। এটা বেছে যে নিয়েছেন সেই জন্য আমার মনে হয় সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু বড় কথা কুণাল ঘোষ নয়, কুণাল ঘোষ কোনো ধর্তব্যের মধ্যেই নয়, বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি। অতএব এই যে তুমি যে বছরগুলো বললে, এই সমস্ত বছরগুলোতে যেরকমভাবে তৃণমূল বেড়েছে বা তৃণমূল সিট পেয়েছে, সেটা পুরোটা উল্টে যেতে পারে। 21 সালেই উল্টে যেতে পারতো। আমি যেরকম বলছিলাম, যদি বিজেপি নির্বাচনটাকে ঠিকভাবে পরিচালনা করত। যাদের হাতে সে সময় বিজেপির নির্বাচনের ভার ছিল, তারা একেবারে ভুলভাবে পরিচালনা করেছে, ভুল লোকেদের দিয়েছে, টিকিট দিয়েছে, এইসব হবার ফলে একেবারে ভরাডুবি হয়েছে আর কি। এবার সে পরিস্থিতি বদলাবে। গত 2021 সালের পরে যে পরিবর্তন হয়েছে, তার ফলে আমি মনে করি যে অল্প হলেও বিজেপির প্রচুর উন্নতি হয়েছে আভ্যন্তরীণভাবে। দিলীপ ঘোষ কি এই মুহূর্তে বিচলিত অবস্থায় আছেন বলে মনে হয় আপনার? দিলীপ ঘোষ কি অবস্থায় আছেন আমার কোনো ধারণা নেই। দিলীপ ঘোষ নববিবাহিত অবস্থায় আছেন এটুকু বলতে পারি, এর চেয়ে বেশি আমি কিছুই জানি না। জগন্নাথ মন্দিরে চলে গেলেন হঠাৎ? না, সে জগন্নাথ মন্দিরে গেলেন, উনি হয়তো ওর বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা চাইতে গেলেন প্রভু জগন্নাথের কাছে, এরকমও হতে পারে। দিলীপ ঘোষ তো সদ্য বিয়ে করেছেন। আমরা সবাই কোনো না কোনো সময় সদ্য বিয়ে করেছিলাম। এখন সদ্য বিয়ে করার পরে সময়টা খানিকটা ঘোরের মধ্যে কাটে। দিলীপ ঘোষ হয়তো সেই ঘোরের মধ্যে আছেন। এখন কি আছেন আমি জানি না। দিলীপ ঘোষ সম্বন্ধে আমার কোনো, এখন বর্তমান ওর স্থিতি সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন, ছবিও সোশ্যাল মিডিয়ায় চলে এলো। সবাই জানে, তুমিও জানো, আমিও জানি যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছেন। তার কি তাৎপর্য? একটা তাৎপর্য তো বটেই, যে উনি পাশে বসলেন মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই যাওয়ার চেষ্টা করছেন। এবং তারপরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নেননি, তারও একটা তাৎপর্য আছে। এইসব থেকে যা মানুষ সিদ্ধান্ত করবেন করুন। আমাদের আলোচনার শেষের দিকে আমি কতগুলো নাম বলবো, তাদের সম্পর্কে আপনার মতামত 1 লাইন 2 লাইনে আপনি বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু মহিলা, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন, তখন তার মন্ত্রণালয়ের কিছু অফিসার যারা ওর সঙ্গে রোজ ওঠা বসা করতেন, তাদের মধ্যে একজন আমাকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি, বাঙালি অফিসার বলেছেন যে প্রতিটি সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করতেন যেতে আমার ভোট বাড়বে কিনা। ওই একটা সিঙ্গল পয়েন্ট এজেন্ডা, যে পরের নির্বাচনটা আমাকে জিততে হবে, তাতে পৃথিবীর অসফল যাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে হবে। সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার খুব গুরুত্বপূর্ণ নেতা হতে পারতেন, এখনও তার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। এবং সুকান্ত মজুমদার যখন রাজ্যের সভাপতি হলেন, তখন আমি সেটাতে আমি সন্তোষ প্রকাশ করেছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যের হতে হলে, বা রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি হতে হলে, সেখানে আরও লড়াকু হওয়া উচিত ছিল। এই লড়াকুপনাটা আমার মধ্যেও নেই, সুকান্তর মধ্যেও নেই। এটার কিছু আছে, মানে আমাদের শিক্ষাগত বা কৃষ্টিগত, সংস্কারগত কিছু আছে, পৃষ্ঠভূমি আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই যে সমস্যাগুলো আমার নিজের আছে, সেগুলো সুকান্তরও আছে। সুকান্ত সেরকম লড়াকুপনা দেখাতে পারেনি।
সেই হিসেবে সুকান্ত যে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং আমার মনে হয় এইটাই ওর যথাযথ জায়গা। আমি আশা করব আগামী দিনে উনি রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীতে উন্নীত হবেন। শেষ নাম কৈলাস বিজয়বর্গীয়। স্ক্রিনের মধ্যে থুতু ফেলবো কি করে? তথাগত রায়ের সঙ্গে আমাদের এই আলোচনা আপনার কথায় আজ এই পর্যন্তই। অনেক প্রশ্ন করলাম, অনেক উত্তর খোঁজার চেষ্টা করলাম, হয়তো বাকি থেকে গেল। এর পরের জন্য অপেক্ষা করব। ততক্ষণের জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজে।